প্রমীলা চিন্তায় অস্থির হয়ে আছেন। সে কোন সকালে রোহন ফোনে মীরার একটা খবর দিয়েছিল। এরপর থেকে আর কোনো পাত্তাই নেই। টেনশনে তিনি পুরো ড্রয়িং রুমের এ মাথা ও মাথা পায়চারি করে চলেছেন। দরজায় কলিং বেলের শব্দ হতেই প্রায় ছুটে এসে দরজা খুলে দেন তিনি। দরজা খুলতেই দেখতে পান মীরাকে পাজাখোলা করে রোহন দাঁড়িয়ে আছে। মেয়েটার মাথায় ব্যান্ডেজ। একদিনে চোখ মুখ বসে গেছে। ক্লান্ত হয়ে নিশ্চয়ই এভাবে রোহনের বুকের সাথে মিশে আছে। ওনার চোখে জল আসে মেয়েটার অবস্থা দেখে। সরে গিয়ে তাদের ভেতরে ঢোকার জায়গা করে দিলেন তিনি। মীরার অবশ্য শাশুড়ির সামনে এভাবে বরের কোলে চড়ে আসতে লজ্জায় মাথা কাটা যাচ্ছিল। রোহনকে সে বার কয়েক বলেছে নামিয়ে দিতে, কিন্তু এই লোক শুনলে তো। তাই লজ্জার হাত থেকে নিস্তার পেতে ঘুমের ভান ধরে রোহনের সাথে মিশে আছে। এভাবে ওকে নিয়ে সোজা ঘরে চলে যায় রোহন। মেয়েটার ওপর দিয়ে যা ঝড় বয়ে গেল। আর আহনাপের কি ব্যবস্থা করলে? ওকে মেন্টাল অ্যাসাইলামে নিয়ে যাওয়া হয়েছে মা। ডক্টরদের ধারণা ও পুরোপুরি আউট অফ মাইন্ড। ওর কথা বাদ দাও এখন। হ্যাঁ, তুমি মীরাকে নিয়ে যাও, আমি খাবার পাঠাচ্ছি। মীরার ৫৬ কেজির ভারী শরীরটাকে নিয়ে রোহন অবলীলায় দোতলায় এসে পৌঁছালো। মীরার বুকে হালকা একটা কিল দিয়ে বলল, তুমি একটা নির্লজ্জ মানুষ। রোহন তার ঠোঁটে চমৎকার হাসি ফুটিয়ে তোলে, প্রাণ খোলা হাসি, আর বলে, নিজের বইয়ের জন্য এতটুকু নির্লজ্জ হওয়াই যায়। রুমে এসে মীরাকে নিয়ে বিছানার কাছে যেতে চাইলে মীরা আচমকা বলে ওঠে, এই এই, এখানে না, এখানে না, সোজা ওয়াশরুমে নিয়ে নামিয়ে দাও। রোহন এবার চোখে মুখে দুষ্ট হাসি ফুটিয়ে বলে, কি ব্যাপার, মাথায় চোট পেয়ে বউটা কি আমার একটু বেশি রোমান্টিক হয়ে গেল নাকি? হুম হুম। মীরা কপট রাগ দেখিয়ে বলে, ইস, তুমিও না। এবার নামাও, আর কাবার থেকে জামা কাপড়গুলো দাও একটু। এসব পাল্টে পরে বিছানায় উঠব। গা থেকে একটা হসপিটাল হসপিটাল গন্ধ আসছে। আচ্ছা ঠিক আছে, কোনো দরকার লাগলেই আমাকে বলবে, কেমন? মীরা ওয়াশরুম থেকে বেরিয়ে এসেই বিছানায় বসল। রোহনের দিকে তাকিয়ে বলল, এবার তো কাহিনী বলো। আরে, আমায় ফ্রেশ হতে দাও তো, বলে রোহন ঢুকে গেল বাথরুমে। মীরা তার যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। রোহন বেরোতেই মীরা কিছু বলতে নিলে ওকে থামিয়ে দিয়ে বলে ওঠে রোহন, নট নাও, আমি খাবার নিয়ে আসি, খেতে খেতে শুনবে। মীরা আবারও মুখ গেজ করে বসে রইল। একটু পর রোহন ধোয়া ওঠা গরম ভাতের ওপর ঘি ছড়িয়ে সাথে ঝরঝরে আলু ভাজা নিয়ে আসে। প্লেট নিয়ে বিছানার এক কোনায় বসে সুন্দর করে ভাত মেখে যত্ন করে মীরার মুখে তুলে দেয়। মীরা ভাত চিবোতে চিবোতেই বলে, আরে এবার তো বলো। বলছি বাবা, বলছি। আহনাব ছিল আমার ছোটবেলার বন্ধু। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সবই আমরা একসাথেই কাটিয়েছি। ওই লোকটা তোমার বন্ধু? বিস্মিত হয়ে মীরা। ছিল। ও আমার বন্ধু ছিল মীরা। ছোট থেকে ভালোই ছিল। কিন্তু ধীরে ধীরে কেমন যেন পাল্টে গেল। আমাদের চেনা আহনাবকে কেউ আমরা খুঁজে পেতাম না। কেমন গম্ভীর, শান্ত, একটু কিছু বললেই রেগে যেত। আসলে ১৩ বছর বয়সে ওর মা মারা গিয়েছিল তো, সেই ধাক্কাটা হয়তো নিতে পারিনি। আমরা সবাই ভেবেছিলাম হয়তো ধীরে ধীরে ও ঠিক হয়ে যাবে। আমরা সবাই ওকে সময় দিতাম। কিন্তু সমস্যাগুলো সময়ের সাথে সাথেই বাড়তে লাগলো। ও কেমন যেন হিংস্র হয়ে উঠতে লাগলো। বেপরোয়া, বেহিসেবি, যা চায় ওর তার লাগবেই। আমরা ওকে বেশি ঘাটাতাম না কেউ। কিন্তু দিন দিন ওর আমার প্রতি ভাবমূর্তি পাল্টাতে লাগলো। ও আমাকে নিয়ে কম্পিটিটর ভাবতে শুরু করলো। কথার এই ক্ষেত্রে এসে একটা দীর্ঘশ্বাস যেন গোপন করল রোহন। আবার বলল, কিন্তু বিশ্বাস করো, আমি বা আমাদের ফ্রেন্ড সার্কেলের কেউ এখনও কোনোরকম বাজে ব্যবহার করিনি। বরং ওকে সাপোর্ট করতাম। কিন্তু আমরা ভুল ছিলাম। ওর অবস্থা ভালো না হয়ে আরো খারাপ হতে শুরু করলো। ও একটা সাইকোতে পরিণত হলো। আর ওর বাবা ওকে সময় দিতে পারতো না। আমার মনে হয় ও খুব বাজে সিচুয়েশনে দিয়ে যাচ্ছিল। কিন্তু আহনাব সেটা থেকে বের হতে চাইতো না। আমরা অনেক চেষ্টা করছিলাম ওকে ঠিক করার, কিন্তু আমরা কিছুই করতে পারিনি। জানো, আমাদের সাথে একটা মেয়ে পড়তো, নীলিমা বলে। মধ্যবিত্ত পরিবারের খুব ভালো মেয়ে। তখন আমরা সবে মাস্টার্সে পড়ি। আহনাব পছন্দ করে বসলো ওকে। একদিন সাহস করে প্রপোজও করে বসলো। তারপর কি হলো? ওই আপুটা কি একসেপ্ট করেছিল? জানতে চাইল মীরা। না, নীলিমা ওকে রিজেক্ট করেছিল। কারণ আমাদের ব্যাচের প্রায় সবাই জানতো ওর এই অবস্থার কথা। আর কেউ কি জেনে শুনে এমন একটা মানুষের সাথে জীবন জড়াতে চাইবে? নীলিমাও চায়নি। কিন্তু একটা
রিজেকশনের দাম যে এত বড় হবে তা আমরা কেউ ভাবতে পারিনি। কেন? কি হয়েছিল? মীরার প্রচুর কৌতূহল নিয়ে জানতে চাইল। ততক্ষণে ওর খাওয়া শেষ। মীরার মুখটা সযত্নে মুছিয়ে দিয়ে বলল রোহন। তারপর তারপর একটা অ্যাক্সিডেন্টে নীলিমা পুরো প্যারালাইজড হয়ে গেল। ওর শরীরের নিচের অংশ পুরোটাই অবশ হয়ে যায়। এমন কি করে হলো? মীরার কণ্ঠে বিস্ময়। আহনাব ওর গাড়ি নিয়ে নীলিমার অ্যাক্সিডেন্ট করিয়েছিল, শুধুমাত্র রিজেকশন সহ্য করতে না পেরে। একটা মানুষ এতটা অমানবিক কি করে হতে পারে? অ্যান্ড গেস হোয়াট? আহনাব কিন্তু নীলিমাকে বিয়ে করেছিল। কিভাবে? আগেই বলেছি, নীলিমা মধ্যবিত্ত পরিবারের মেয়ে। তাই যখন আহনাব ওর বাবার কাছে তার পঙ্গুপ্রায় মেয়ের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে যায়, তখন নীলিমার বাবা আর না করেনি। একজন মধ্যবিত্ত বাবা আর এর চেয়ে বেশি কি চাইবে? ও মাই গড, ও মাই গড! একটা মানুষ এত ক্রাইম মাইন্ডেড কি করে হতে পারে? এটা ভেবেই মীরার আত্মার জল শুকিয়ে গেল। আচ্ছা, সবই বুঝলাম, কিন্তু তোমার বন্ধু নীরাকে কেন কিডন্যাপ করলো? এতে কি স্বার্থ? বললাম না, ও কোনো একটা কারণে আমার নিজের শত্রু ভাবতে শুরু করে। তাই ভাবে যে আমার হবু বউকে তুলে নিয়ে গেলে তো আর আমার বিয়ে হচ্ছে না। কি সব চিন্তা ভাবনা! কিন্তু ওর এই কাজ তো আমার জন্য শাপে বড় হয়ে গেল। যখন দেখল নীরাকে কিডন্যাপ করে কোনো লাভই হলো না, তাই এবার মোক্ষম অস্ত্র হিসেবে তোমায় কিডন্যাপ করে আমায় ঘোরাতে চেয়েছিল। এসব ডেন্টার কোডিং, এসব ফাও কথা। দেখো তো, এসবের কোনো মানে হয়? রোহনের সব কথা শুনে মীরার আক্কেল গরম হয়ে গেল। কি বলছে এসব? জাস্ট একজন মানুষ খামখেয়ালিপনা করতে গিয়ে তাদের দু বোনকে কিডন্যাপ করে ফেলল। এটা কি ভাই? কিন্তু পরক্ষণে ভ্রুকুচকে বলল, সবই বুঝলাম, কিন্তু নীরাকে কিডন্যাপ করায় তোমার শাপে বর হলো মানে? আর নীরাকে যদি কিডন্যাপই করা হয়ে থাকে তো ওই চিঠি কোথা থেকে এলো? আর রিজুদার সাথে বিয়েটাই বা হলো কিভাবে? মানে, আসলে ওই আর কি। রোহন এবার আমতা আমতা করতে লাগলো। মীরা বলল, মানে, আসলে না করে এবার বলে ফেলো। আসলে নীরাকে আমি আর রিজুই কিডন্যাপ করার প্ল্যান করছিলাম। রোহনের কথা শুনে কপালে হাত দিয়ে বসে থাকে নীরা। সময় হলে আরো অনেক কিছু জানবে তুমি, সোনা। বলে রোহন খাবারের প্লেটটা নিয়ে উঠে চলে যায়। আর মীরা ধ্যানগ্রস্ত হয়ে বসে রইল। কি হচ্ছে এসব? জিপের জানালা দিয়ে মাথা বের করতেই এক ঝাঁক উদ্দাম বনো পাহাড়ে বাতাস ছুঁয়ে যায় মীরার মুখে। সে প্রাণ ভরে টেনে নেয় সে মেঘে সিক্ত জঙ্গলি বাতাস। পাশের সিট থেকেই রোহন মৃদুস্বরে ধমক দেয়, কি করছো কি? পাহাড়ি রাস্তায় এভাবে মাথা বের করতে হয় না। কখন মুখে এসে গাছের ডালের আঘাত লাগবে। ইস, এখানে এসেও বকাঝকা, তাই না? রোহন একগাল হেসে বলে, দার্জিলিং শহর পৌঁছে নেই, তারপর মন ভরে বাতাস খেয়ে নিও কেমন? মীরা কোনো জবাব না দিয়ে জানালা দিয়ে বাইরে তাকায়। পাহাড়ের রাস্তা চিরে তাদের জিপ ছুটে চলেছে শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের পথে। যদিও এখন দুপুর, তবুও আশেপাশে পাহাড়ের চূড়ায় মেঘেদের ছড়াছড়ি। চলন্ত জিপ গাড়িটা যখন রাস্তার মোড়ে মোড়ে বাঁক নিচ্ছে, সাথে সাথে যেন প্রকাশিত হচ্ছে পাহাড়ের গায়ের বন সৌন্দর্য। আহা, কে অপরূপ পাহাড়ের দৃশ্যাবলী! রোহন রোড ধরে যখন জিপ কার্শিয়ং গ্রাম পেরোল, ঠিক তখনই আড়াল থেকে উকি দিল কাঞ্চনজঙ্ঘা। পুরো রাস্তায় কাঞ্চনজঙ্ঘা তাদের সাথে লুকোচুরি খেলল। মীরা মুগ্ধ দৃষ্টিতে দেখতে লাগলো কাঞ্চনজঙ্ঘার সেই রূপ। রোহন মীরার দিকে তাকিয়ে বলল, এখনো তো কিছু দেখোনি তুমি ম্যাডাম। নিজের মুগ্ধতাকে সংরক্ষণ করো, এখন অনেক মুগ্ধ হওয়া বাকি। তুমি কি করে জানলে পাহাড় আমার এত পছন্দ? উচ্ছ্বসিত হয়ে জানতে চাই মীরা। তোমার যে পাহাড় এত পছন্দ তা আমি তো জানতাম না। তবে বছর তিনেক আগে বন্ধুরা মিলে দার্জিলিং ট্যুরে এসেছিলাম। তখনই টাইগার হিলের সূর্যোদয় দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। তাই এটা আমার প্ল্যানই ছিল, বউকে নিয়ে তো আরেকবার আসতে হবে এখানে। তাই বলে তুমি আমার দুদিন আগে জানাবে? এত তাড়াতাড়ি প্ল্যান করার কি ছিল? কই তাড়াতাড়ি? বললাম না, 3 বছর আগে থেকে আমার ইচ্ছে বউকে নিয়ে ঘুরতে আসার। তবে বিয়ের পর অফিসে এত কাজের চাপ ছিল, আর মাঝে একটা অপ্রীতিকর ঘটনাও ঘটে গেল। তার উপর আবার মাঝে ছিল ডিসেম্বর জানুয়ারি মাস, দার্জিলিংয়ে অফ সিজন। কেন কেন অফ সিজন কেন? কারণ এই 2 মাস এখানে প্রচুর তুষারপাত হয়। যদিও তখন অনেক টুরিস্ট আসে, তবে আমি বাদই দিলাম। আর এখন দেখো, মার্চ মাস মানে বসন্তকাল।
আর বসন্তকাল হচ্ছে হানিমুনের জন্য পারফেক্ট। ইস, কি জ্ঞানী লোক আমার! একজন মহাপুরুষ বলেছেন, তুমি যদি বিয়ের 1 বছরের মাঝে হানিমুন না সারো, তো তোমার আর হানিমুন হবে না। চুপ করো তো। এই বলে মীরা আবার জানালা দিয়ে বাইরে তাকালো। তাদের জিপ চলেছে সবুজ চা বাগানের আঁকাবাঁকা সরু রাস্তা দিয়ে। জিপের ভেতর অনেকেই নিজেদের মাঝে গুটুর গুটুর করছে। একটা বড় বাজারের মতো জায়গাতে পৌঁছাতেই বোর্ডের বড় বড় ইংরেজি হরফে লেখা আছে ঘুম। মীরা অবাক হয়ে জিজ্ঞেস করল, ঘুম কি গো? এই জায়গাটার নামই ঘুম মীরা? মীরা যারপোনায় আশ্চর্য হয়ে ভাবল, জায়গার নাম ঘুম? সে যাগ্যে। গাড়ি যখন ঘুম স্টেশন ক্রস করলো, তারপরে কাঞ্চনজঙ্ঘার পারফেক্ট ভিউ পাওয়া গেল, যাকে বলে অপূর্ব দর্শন। বিকেল 4টার দিকে জিপ তাদের চকবাজার বলে একটা জায়গায় নামিয়ে দিল। মীরা আশেপাশে চোখ বুলিয়ে দেখল প্রচুর মানুষের ভিড়। পাহাড়ি উপজাতিদের সাথে অনেক বাঙালিরাও রয়েছে। দেখি বোঝা যাচ্ছে যে এরা সবাই প্রায় ট্যুরিস্ট। রোহন আগে চকবাজারের কাছে 2 দিনের জন্য হোটেল রুম বুক করে রেখেছিল। সন্ধ্যা হওয়ার আগে তারা হোটেলে চেক ইন করে নিল। হোটেলটাকে রীতিমতো সুন্দরী বলা চলে। পুরো হোটেলটাই কাঠের তৈরি, কাঠের দেয়াল, মেঝে, সিলিং। তাদের রুম ছিল দোতলায়। রুমটা বেশ পরিপাটি। মাঝারি সাইজের রুমে দুজনের একটা বেড, সাথে বড় জানালা, তার সাথে বসার জন্য 2টো বেতের সোফা, মাঝে একটা সেন্টার টেবিল, টিভি, ওয়াইফাই সহ যাবতীয় সুবিধাদি রয়েছে রুমে। রুমে সে আগে হিটার অন করল মীরা, কারণ ঠান্ডা যে কত প্রকার ও কি কি তা দার্জিলিং শহরে ঢুকেই তার বোঝা হয়ে গেছে। ভীষণ ক্লান্তিতে নরম বিছানায় গা এলিয়ে দেয় সে। ঢাকা থেকে এতটা জার্নি করে শরীর আর কোনো এনার্জি অবশিষ্ট নেই তার। রোহন ওয়াশরুম থেকে বেরিয়ে বলে, ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে নাও, সন্ধ্যার দিকে বাইরে যাব। বিছানার পাশে জানালাটা খুলে দিল রোহন। এদিকে তাকালে চোখে পড়ে দূর পাহাড়ের গায়ে লেগে থাকা ছোট ছোট জনবসতি। পাহাড়ের গায়ে মেঘের লুকোচুরি খেলা। সন্ধ্যা নেমে এসেছে শহরের বুকে। খোলা জানালা দিয়ে হু হু করে পাহাড়িয়া বাতাস ঘরে ঢুকে পড়ছে। রোহন মীরাকে ডেকে তুলল, বলল, চলো বাইরে থেকে ডিনারটা সেরে আসি। মীরা অবাক হয়, বলে, এক্ষুনি? মাত্র তো 6টা বাজে। জি ম্যাডাম, কেননা রাত 8টার পর দার্জিলিং শহর ঘুমিয়ে যায়। তখন না কিছু খেতে পাবে আর না কিছু দেখতে পাবে। তাই জলদি রেডি হও, আর ভারী জ্যাকেট আর একটা শাল নিয়ে নাও, বাইরে কিন্তু প্রচুর ঠান্ডা। রোহনের কথা মতো মীরা তৈরি হয়ে বাইরে আসে। ততক্ষণে রোহন এক ট্যাক্সির ড্রাইভারের সাথে কথা বলে কাল সকালের জন্য ট্যাক্সির 2টো সিট নিজেদের জন্য ঠিক করে রাখল। আজ রাতেই ট্যাক্সি ঠিক না করলে কাল এত ভোরে টাইগার হিল পৌঁছাতে পারবে না। মীরা একটা ব্লু ডেনিমের প্যান্টের সাথে হাঁটু অব্দি লম্বা সুতির স্কার্ট পরেছে। তার উপর চড়িয়েছে মোটা লেদার জ্যাকেট, লং লেয়ার, চুলগুলোকে পনিটেইল করা, পায়ে হাই নেক গেটস। রোহন মীরাকে এক নজর দেখে বলল, উফ, আমার বউটাকে যে আমি কোথায় লুকোই। প্রত্যুত্তরে মীরা একটা প্রশ্রয় মিশ্রিত হাসি দিয়ে সামনে এগিয়ে গেল। রাস্তার বাঁকটানিতেই দেখা গেল গোধূলির শেষ আলোয় বিষণ্ণ 2টো কাঠের ব্রেঞ্চ। ব্রেঞ্চের মধ্যে এক ঝাঁক নেপালি মুখ, তাদের লাল লাল গাল, তাদের চোখের উজ্জ্বল দৃষ্টি, তাদের চ্যাপ্টা ঠোঁটের মিষ্টি হাসি। সামনের রেলিংয়ের গায়ে মত্ত 2জন প্রেমিক প্রেমিকা। সারা পৃথিবীর এই ব্যস্ততার মাঝে তারা যেন হারিয়ে গেছে নিজেদের প্রেমের তীব্র গভীরতায়। আস্তে আস্তে সন্ধ্যা নামছে পাহাড়ের বুকে। দূরের কাঠের বাড়িগুলোতে আলো জ্বলা শুরু হয়েছে। চোখের সামনে শুধুই নীল মেঘের দল, তাতে ডুব দিয়েছে কিছু সুন্দরী পাহাড়ি কন্যা। ম্যালের সমস্ত আলো জ্বলে উঠেছে। সেই হলুদ সোডিয়ামের আলোয় তলায় সাদা কুয়াশার কণা ভেসে বেড়াচ্ছে। ঘোড়াওয়ালারা তাদের খুচরো পয়সার থলি নিয়ে ঘুরে ফিরছে। ম্যালের পাশের মহাকাল মার্কেট আর ম্যাল লোকাল মার্কেট বসেছে তাদের হাজার রকমের সোয়েটার, টুপি, হরেক জিনিস নিয়ে। ম্যালের প্রধান রাস্তা ধরে ওয়াচ টাওয়ারের দিকে পথে যাওয়ার পথে হঠাৎ নাকে আসলো চকলেট পেস্ট্রির তীব্র গন্ধ, আর কানে কোনো জ্যাজ অথবা পপ ইংলিশ গানের সুর ধাক্কা খেল। রোহন এক হাতে মীরার কোমর শক্ত করে ধরে আছে। মীরার এক হাতে জড়িয়ে ধরেছে রোহনের হাত। হেঁটে চলেছে 2জন ফুটপাত ধরে। রাত বাড়ছে দার্জিলিং শহরে। মেঘের দল আস্তে আস্তে ঘিরে ধরছে দার্জিলিংকে। দার্জিলিং বিগ বাজারের দিকে পথে যেতে পারল পেন্নাং রেস্টুরেন্ট আর ওয়াশিংটন রেস্টুরেন্ট। দার্জিলিংয়ের সেরা মোমো এরাই বানায়। আর মোমো খেতে গেলে অবশ্যই কিন্তু পর্ক মোমো।
রোহন ৬টা মোমো অর্ডার করলো, সাথে ২ ধরনের চাটনি। আশেপাশে অনেক স্ট্রিট ফুডের কার্ট। দার্জিলিংয়ের অন্যতম প্রধান আকর্ষণই হচ্ছে এখানকার স্ট্রিট ফুড। মোমো খেয়ে একটু পর তারা ঢুকলো আরেকটা রেস্টুরেন্টে রাতের খাবার সারতে। রোহন গরম গরম ভাত আর ঝাল ঝাল চিকেন অর্ডার করলো। তবে বসতে হবে কিছুক্ষণ। মীরা এবার রোহনকে জিজ্ঞেস করলো, তুমি কিন্তু এখন আমায় সব খোলাসা করে বলনি। আজ সময় আছে, আজ বলো। মানে, কি বলিনি আমি তোমায়? ওই দিন আমায় নিয়ে কি করে ওই লোকটা থেকে ফিরিয়ে এনেছিলে, তা কিন্তু তুমি আমায় বলনি। বেড়াতে এসেও এসব নিয়ে পড়ে থাকবে তুমি? এই চ্যাপ্টারটা দিলে হয় না? তোমার মনে হয় না যে সবকিছু আমার জানা উচিত? রোহন একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আহনাব যে একটা সাইকো, এটা তো আমি ভালো করেই জানতাম। কেননা যে কি তোমার বোনকে কিডন্যাপ করতে পারে শুধুমাত্র আমায় বিয়ের আসরে অপমান করতে, সে আরো অনেক কিছুই করতে পারে। সেদিন যখন ওর ফোন এলো আমার কাছে, এর পরপরে আমি লেগে যাই তোমার ফোনের লোকেশন ট্র্যাক করতে। কিন্তু এটা তো একা আমার পক্ষে সম্ভব না। পুলিশের হেল্প লাগবে। কিন্তু অফিসিয়াল ওদের কিছু জানাতেও পারবো না। আমার একজন বন্ধু আছে, ঢাকা মেট্রোপলিটনের উচ্চ পদস্থ কর্মকর্তা। আমি ওকে সবকিছু জানাই। সেও জানতো আহনাপের কথা। তাই আমরা আনঅফিসিয়ালি ব্যাপারটাকে নিয়ে এগোই। ওর টিম ১ ঘন্টার মধ্যে তোমার লোকেশন খুঁজে বের করে ফেলে। তোমায় রাখা হয়েছিল কমলাপুর রেল স্টেশনের আশেপাশে। সিভিল ড্রেসে ৩-৪ জন পুলিশ মিলে তোমায় ওখান থেকে বের করে আনে। তুমি তখন চেতনাহীন। আর যেহেতু আহনাব মেন্টালি আনস্টেবল, তাই ওকে জেল হাজতে না পাঠিয়ে অ্যাসাইলামে পাঠানো হয়েছে। আচ্ছা, ওই আপুটা কেমন আছে? মানে নীলিমা আপু? ও এখনো অক্ষম হয়ে বিছানায় পড়ে রয়েছে। তবে চিন্তার কারণ নেই। আহনাপের বড়লোক বাবা ওকে নিশ্চয়ই ফেলে দেবে না। শুধুমাত্র আহনাপের খামখেয়ালি পোনার জন্য কতগুলো প্রাণ সংকটের মুখে। আর নীরার কিডন্যাপিংয়ের ব্যাপারটা? উফ, এত প্রশ্ন করো না তুমি। সব জানতে পারবে বলেছি তো। এখন খাও তাড়াতাড়ি। রাত ৮টার পর কিন্তু এখানে রেস্টুরেন্ট, দোকানপাট সব বন্ধ হয়ে যায়। সো ফাস্ট। এ বলে রোহন খাওয়ায় মনোযোগ দিল। হোটেলে ফিরে এসে মীরা বলল, এখন কি করব? সবে ৮:৩০ বাজে। কাল সকালে সূর্যোদয় দেখতে চাইলে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ো। এ বলে লাইট অফ করে মীরাকে টেনে কম্বলের নিচে নিয়ে আসে রোহন। অ্যালার্মের শব্দে আড়মোড়া ভেঙে বিছানায় উঠে বসল রোহন। যদিও এই হাড় কাঁপানো ঠান্ডায় কম্বলের ওম ত্যাগ করতে মন চায় না, তবে কিছু পেতে হলে তো কিছু ছাড়তে হবে। সময় এখন রাত ৩টার কাছাকাছি। পাশে মীরা তার কোমর জড়িয়ে ধরে ঘুমের রাজ্যে রয়েছে। মীরার ঘুমটা ভাঙতে মন চাইছে না তার, তবুও উঠতে তো হবেই। প্রথমে রোহন মৃদুস্বরে ডাকল, মীরা ওঠো, এক্ষুনি আমাদের রেডি হয়ে বেরিয়ে পড়তে হবে। কিন্তু এই কথা মীরার কর্ণগোচর হলো না মনে হয়। কেননা মীরার কোনো হেলদোল নেই। রোহন বিছানা ছেড়ে উঠতে উঠতে এবার একটু জোরে বলল, এই যে, আমি কিন্তু উঠে গেছি। পরে কিন্তু আমায় দোষ দিতে পারবে না যে তোমায় ডাকিনি আমি। মীরা এক লাফে উঠে বসল এবার। যা দেখে রোহনের ঠোঁটে মৃদু হাসি ফুটে উঠল। মীরার চোখ জড়িয়ে যাচ্ছে ঘুমে। চোখ বুজে কোনো মতে বলল, এক্ষুনি বেরোতে হবে? মাত্রই তো ঘুমালাম। রোহন কাছে এসে মীরার এলোমেলো চুলগুলোকে হাত দিয়ে ঠিক করতে করতে বলল, পরে এসে ঘুমিও। এখন চলো তো বাবা। এই সানরাইজ মিস করলে কিন্তু তোমার দার্জিলিং ট্যুরটাই বৃথা। রোহন আর মীরা রেডি হয়ে বাইরে এসে দেখল হোটেলের সামনে তাদের সেই ট্যাক্সি ড্রাইভার দাঁড়িয়ে। ড্রাইভারটি বোধহয় বাঙালি। তিনি একগাল হেসে বললেন, দাদা, এখনই আমি আপনায় ফোন করতাম, জলদি উঠে আসুন। ট্যাক্সিতে আরও একটি কাপড় রয়েছে। এত রাতে চারপাশে মানুষের ভিড়, রাস্তায় সারি সারি জিপের বহর, চারপাশে এত গাড়ি আর কোলাহলে অবাক হয় মীরা। এতগুলো মানুষের একটাই গন্তব্য, টাইগার হিল। বাইরে হাড় হিম করা ঠান্ডা, তবে এই ঠান্ডাকে তোয়াক্কা না করে সবাই বেরিয়ে পড়েছে। রোহন ভালো করে মোটা একটা শাল জড়িয়ে দেয় মীরার গায়ে। যদিও তাদের সবারই জ্যাকেট, টুপি, হাতমোজা, পামোজা পরা রয়েছে, তবুও মনে হচ্ছে শীত যেন কামড়ে ধরছে সারা শরীর। তাদের ট্যাক্সি ছুটে চলেছে পাহাড়ি অন্ধকার রাস্তা ধরে। দুপাশে পাইন গাছের সারি। জঙ্গলের মতো জায়গাগুলোতে কুয়াশায় চারিপাশ আরও ভীতিকর হয়ে রয়েছে। টাইগার হিল জায়গাটি দার্জিলিং শহর থেকে ১১ কিলোমিটার দূরে অবস্থিত। এর উচ্চতা প্রায় ৭,৫০০ ফুট।
সূর্যোদয়ের সময় নিচু উচ্চতায় সূর্যকে দেখতে পাওয়ার আগেই কাঞ্চনজঙ্ঘার শিখরগুলি আলোকিত হয়ে ওঠে, যা টাইগার হিল থেকে খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যায়। তাছাড়া এখান থেকে আকাশ পরিষ্কার থাকলে দক্ষিণে কার্শিয়াং শহর এবং কিছু দূরে দক্ষিণে তিস্তা নদী, মহানন্দা নদ, বালাসন নদ, মেচি নদীকে সর্পিল পথে এঁকে বেঁকে চলতে দেখা যায়। চোলা পর্বতমালার পেছনে অবস্থিত তিব্বতের চোমলরি পর্বতটিকেও টাইগার হিল থেকে দেখা যায়। ওখানে পৌঁছে অনেক অনেক গাড়ির পেছনে তাদের গাড়ি পার্ক করা হলো। ঘড়িতে সময় তখন 4:30। রোহন শক্ত করে মীরার হাত ধরে সামনে এগোতে লাগলো। প্রায় 10-12 মিনিটের মতো পাহাড়ি আঁকাবাঁকা হাতা পথ পেরিয়ে তারপর সে মূল জায়গা, যেখান থেকে কিনা ভোরের সূর্যোদয় দেখা যায়। ওখানে পৌঁছাতে গিয়ে মীরার রীতিমতো হাত ধরে যায়, যেহেতু জায়গাটা অনেকটা উঁচু। তারা সেখানে পৌঁছে দেখল অজস্র মানুষের ভিড়ে যেন পা ফেলার জায়গা অব্দি নেই। কোলাহলে পূর্ণ পুরো জায়গা। হাজারো মানুষের পশ্চাৎ ছাড়া আর তেমন কিছুই চোখে পড়ল না তাদের। কিন্তু রোহন মীরাকে দুহাতে জড়িয়ে ধরে সামনে মানুষের ভিড় ঠেলে এগিয়ে যেতে লাগলো। কিন্তু সবার মুখ থেকেই আফসোস সূচক বাণী বেরিয়ে আসছে। পুরো টাইগার হিল যেন হাহাকার করে উঠল। সামনে তাকিয়ে দেখা গেল পুরো আকাশ কুয়াশায় মোড়ানো। চোখের সামনে দুহাত দূরের জিনিসও দৃষ্টিগোচর হচ্ছে না। তবে কি আজ আর সূর্যোদয় দেখা হবে না? মন খারাপ হয়ে গেল মীরার, আর তার সাথে রোহনেরও। যদিও সে একবারে সূর্যোদয় উপভোগ করেছে, কিন্তু মীরার জন্য তার খারাপ লাগছে। তবুও সবাই ওদের আগ্রহে অপেক্ষা করতে লাগলো, যদি সূর্যদেব একটু কৃপা করেন। রোহন মীরাকে নিয়ে একটু পাশ কেটে দাঁড়ালো। ঠিক 5 মিনিটের মাথায় পুরো আকাশে একটা সূক্ষ্ম সোনালি রেখা ছড়িয়ে গেল। সবার মাঝে গুঞ্জন শোনা গেল। সবাই হৈ হৈ করে উঠল। বরাত তাহলে সবার এতটা মন্দ নয়। একজন আরেকজনকে ঠেলা ধাক্কা দিয়ে সামনে এগিয়ে যেতে লাগলো। প্রায় সবার হাতে মোবাইল ফোন। এজন্য এক প্রতিযোগিতা শুরু হয়ে গেল, কে কার আগে এই দৃশ্য মুঠোফোনে বন্দি করবে। আস্তে আস্তে পুরো আকাশে ছড়িয়ে গেল সোনালি আভা। কেউ যেন গোটা আকাশে আগুনের স্ফুলিঙ্গ জ্বালিয়ে দিয়েছে। কাঞ্চনজঙ্ঘার পেছন থেকে ধীরে ধীরে সূর্য বের হতে হতে যেন টুপ করে পাহাড়ের চূড়ায় উঠে গেল। সূর্যটাকে দেখে তখন ঠিক মনে হচ্ছিল অগ্নিগোলক। সূর্যের প্রথম কিরণ কাঞ্চনজঙ্ঘার চূড়ায় লাগতে যেন শুভ্র কাঞ্চনজঙ্ঘার রূপ বেড়ে গেল বহুগুণ। আস্তে আস্তে সে আলো ছুঁয়ে গেল গোটা কাঞ্চনজঙ্ঘা। দেখে মনে হচ্ছে যেন কেউ কয়েক গ্যালন গলিত স্বর্ণ ঢেলে দিয়েছে বিশাল পাহাড়টির গায়ে। এই রূপ আসলে বর্ণাতীত। এই রূপ শুধু দর্শন করে চক্ষু সার্থক করতে হয়। কাঞ্চনজঙ্ঘাকে পেছনে রেখে যে যার মতো পোর্ট্রেট তুলে নিচ্ছে, ফিরে গিয়ে দেখাবে এবং পোস্ট করে লাইক করবে বলেই। সে এক তোলকালাম কাণ্ড বেঁধে গেল চারিপাশে। অনেকে ব্যস্ত হয়ে পড়লেন দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে টাইগার হিল থেকে মাত্র 30 রুপিতে কাঞ্চনজঙ্ঘা, হিমালয়, সিকিম, নেপাল সীমান্ত ও অন্যান্য পাহাড় দেখতে। মীরার মুখ থেকে ঘুমো ঘুমো রেশ এখনো কেটে যায়নি। সূর্যের আলোয় যখন মীরার গোলাকার মুখটা যেন আরো কমনীয় লাগছে। মীরার উত্তাল করা হাসি যেন রোহনের এক টুকরো সুখ। এই রাঙা আলোয় মীরার মুখখানা দেখে তার মনে হলো, এই রূপ রোজ সকালে না দেখতে পেলে সে হয়তো নিঃশ্বাস বন্ধ করে মরেই যাবে। সূর্য দেখা দেবার আগের মুহূর্ত ভোলার নয়। সবাই তাকিয়ে আছে আর অপেক্ষা করছে। সূর্য যখন অলৌকিকভাবে উকি দিল, সে সময়ে মানুষের অভিব্যক্তির বর্ণনা দেবার ভাষা সত্যি অজানা। টাইগার হিলের সূর্যোদয়ের বর্ণনা অনেক পড়া হয়েছে, অনেক গল্প উপন্যাসে। এবার নিজেই তা প্রত্যক্ষ করে যেন হতবিহ্বল হয়ে গেল মীরা। ওরা আসলে সৌভাগ্যবান যে এমন স্পষ্ট সূর্যোদয় দেখতে পেয়েছে এত কুয়াশার মাঝেও। মীরা বিস্ফোরিত নয়নে তাকিয়ে আছে সেদিকে। তার চোখে মুখে খুশি ঝিলিক দিচ্ছে। এত কাছ থেকে এমন অপরূপ দৃশ্য তার আগে দেখা হয়নি। এত কাছ থেকে সূর্যোদয় দেখতে পেয়ে রোহনকে জাপটে ধরে উচ্ছ্বসিত গলায় বলে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। ও মাই গড, এত সুন্দর কেন? রোহন হেসে ফেলল, বলল, কারণ তুমি যে দেখেছ তাই। মীরা রোহনের হাতে মৃদু একটা চর দিয়ে বলে, ইস, যা তা একদম। টাইগার হিলে ভোর থেকেই ফ্লাক্সে করে চা কফি বিক্রি করে অনেকে। এই হাড় কাঁপানো ঠান্ডায় তো এমন গনগনে গরম কফি তো চাই। রোহন 20 রুপি করে 2 কাপ কফি নিয়ে নিল। এই ঠান্ডায় গরম কফির কাপে চুমুক, আহা, যেন অমৃত। রোহন তার আর মীরার একটা সেলফি তুলে নিল। হাজার হোক, প্রথম একসাথে বেড়াতে আসে বলে কথা।
নিচে নেমে এসে ট্যাক্সি খুঁজে পেতে বেশি বেগ পেতে হলো না তাদের, সামনেই ছিল। সাথে আসা কাপলটির সাথে গাড়িতেই পরিচয় সেরে নিয়েছিল তারা। শুভদীপ আর জন এসেছে কোচবিহার থেকে। এটা তাদেরও বিয়ের পর প্রথম ঘুরতে আসা। তারা আসতেই শুভদীপ বলল, আরে দাদা, এত ভয় পেয়েছিলাম কুয়াশা থাকায়, ভেবেছিলাম বউকে নিয়ে টাইগার হিল আসাটাই বুঝি বৃথা হয়ে গেল। রোহন সম্মতি জানিয়ে বলল, তার বলতে সকাল 10টার দিকে একটা হোটেলে ব্রেকফাস্ট সেরে রোহন আর মীরা হাঁটতে শুরু করলো মহাকাল মন্দিরের উদ্দেশ্যে, যা কি চকবাজার থেকে খুব একটা দূরে নয়। দার্জিলিংয়ে বসবাসকারীদের মধ্যে বেশিরভাগই হিন্দু। এরপরই আসে বৌদ্ধ ধর্ম বিশ্বাসীদের সংখ্যা। অন্যান্য ধর্মের লোকজনও বেশ কিছু আছে এখানে। নেপাল থেকে আসা লোকজনের মধ্যে হিন্দু আর বৌদ্ধ দুই ধর্মের মানুষই আছে। তিব্বতীরা সকলে বৌদ্ধ। তাই দার্জিলিংয়ে বৌদ্ধ গুম্ফার পাশাপাশি হিন্দু মন্দিরও রয়েছে। এর মধ্যে প্রাচীনতার দিক থেকে মহাকাল মন্দির আর সিংহা দেবীর মন্দিরের কথা বলা যায়। এটি দার্জিলিংয়ের অন্যতম একটা দর্শনীয় স্থান, অনেক পূর্ণপ্রার্থীদের জন্য তীর্থস্থান হিসেবে গণ্য। দার্জিলিংয়ে ম্যালের চৌরাস্তা পেরিয়ে দুটো রাস্তা, নেহেরু রোড আর ভানুভক্ত রোড, একটা গাছপালায় ঘেরা পাহাড়কে আবেষ্টন করে দুদিকে চলে গেছে। ওই পাহাড়টাই বিখ্যাত অবজারভেটরি হিল। ডান দিকের রাস্তাটা পাহাড়টা ঘিরে চলে গেছে দূরে, পাশে অসংখ্য দোকান। এটাই মহাকাল মার্কেট। ডান পাশে খাদ। এই খাদের ওপরে পাহাড়ের গায়ে ধাপে ধাপে দার্জিলিং শহরের বাড়িঘরের সুন্দর দৃশ্য। এখানে পাওয়া যায় লোকাল নানান রকম শীত পোশাক, গয়নাগাটি আর নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। মীরা ফড়িংয়ের মতো তিরিং বিরিং করতে করতে বাড়ির সবার জন্য কেনাকাটা করতে শুরু করে। রোহন লক্ষ্য করল আপাত দৃষ্টিতে শান্ত, চুপচাপ মেয়েটি আসলে কতটা প্রাণবন্ত। বেড়াতে এসে যেন মীরা একটা খোলস মুক্ত হয়েছে। কখন থেকে হাত নাড়িয়ে নাড়িয়ে বকবক করে যাচ্ছে রোহনের সাথে। কখনো কখনো নিজে নিজে হেসে উঠছে। বাতাসে মৃদু উঠছে ওর মুখে দুপাশে পড়ে থাকা কগাছি চুল। রোহন মুগ্ধ দৃষ্টিতে লক্ষ্য করে যাচ্ছে ওর প্রতিটি অঙ্গভঙ্গি, যেন চোখ দিয়ে মেপে নিচ্ছে মীরার দুই ঠোঁটের ভাঁজ। চোখের খাজের গভীরতা আর অতিরিক্ত হাসির দমকি কেমন ছলছল করছে ওর চোখজোড়া। মীরা হঠাৎই রোহনের দিকে তাকিয়ে অভৃত হয়ে যায়। থতমত খেয়ে বলে, কি দেখছো ওভাবে? রোহন ঘন হয়ে আসা আওয়াজে জবাব দেয়, তোমাকে। চোখের তারা এখনো মীরার মুখের ওপরে স্থির। নিষ্পলক দৃষ্টি নিয়ে যেন শুষে নিচ্ছে সে অন্তরাত্মা। মীরা অপ্রস্তুত হয়। লজ্জায় গাল গরম হয়। ফর্সা মসৃণ ত্বক ভেদ করে লালিমা দেখা যায় গালে। মীরা মুখ অন্যদিকে ফিরিয়ে বিড়বিড় করে, ইস। কথা প্রসঙ্গ পাল্টাতে বলে মীরা, তোমার হাতে ওটা কি? ইটস এ সারপ্রাইজ ফর ইউ। সরাসরি না বলে ঘুরিয়ে উত্তর দেয় রোহন। মীরা তার কিছু জিজ্ঞেস করে না। ওর হাতটা আলগোছে ধরে হাঁটতে থাকে। তাদের পরবর্তী গন্তব্য বাতাসিয়া লুপ ও ঘুম স্টেশন। দার্জিলিং গিয়েছে অথচ বাতাসিয়া লুপে যাননি, এরকম ভ্রমণপ্রেমীর সংখ্যা নেহাতি খুব কম। দার্জিলিংয়ের এক নয়নাভিরাম দৃশ্য এখানে উপভোগ করা যায়, যা কতটা অসাধারণ তা নিজের চোখে না দেখলে ধারণা করাটা কঠিন। দার্জিলিংয়ের বিখ্যাত টয় ট্রেনে বসে গেলে বাতাসিয়া লুপে আসতেই হবে। হিলকার্ট রোডে অবস্থিত বাতাসিয়া লুপ দার্জিলিংয়ের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। শহর থেকে দূরত্ব প্রায় 5 কিলোমিটারের। ট্যাক্সিতে করে সময় লাগবে মাত্র 20 মিনিট। সমুদ্র পৃষ্ঠ থেকে 6,700 ফুট উঁচুতে দার্জিলিং শহরটি। তাই বাতাসিয়া লুপ আর রেল স্টেশন বা রেল লাইনও অনেক ওপরে। এটি ভারতীয় সর্বোচ্চ রেল স্টেশন। বাতাসি অর্থ বাতাসের জায়গা, লুপ মানে বাঘ। এখান থেকে সরাসরি কাঞ্চনজঙ্ঘা, অন্নপূর্ণা, অন্যান্য হিমালয় শৃঙ্গের চূড়া দেখতে পাওয়া যায়। লুপের চারপাশ নানা প্রজাতির ফুলের সমাহার। প্রিন্টারেস্ট মূলত পাহাড়ের শীর্ষে অবস্থিত এই কেন্দ্রটি দেখতে অনেকটা তাই মালভূমির মতো, কোথাও উঁচু কোথাও নিচু। ব্রিটিশরা দার্জিলিংকে তাদের গ্রীষ্মকালীন অবসর যাপনের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চেয়েছিল, যার ফলস্বরূপ 1919 সালে প্রতিষ্ঠিত হয় বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপের প্রবেশপথে রয়েছে স্ট্রিট ফুডের সম্ভার। ভেতরে বিশাল এক চত্বর, সাজানো গোছানো ছিমছাম পরিবেশ, বিশাল ফুলের বাগান। মুগ্ধ দৃষ্টিতে মীরা চারপাশে নজর বুলিয়ে যাচ্ছে। কখন যে রোহনের থেকে একটু পিছিয়ে পড়ল। আশেপাশে প্রচুর পর্যটকের ভিড়, সবাই নিজেদের মতোই ব্যস্ত। হঠাৎ নজর গেল পাশে 2-3টে ছেলে মীরার দিকে কেমন একটা নজরে তাকিয়ে আছে, কেমন একটা বিশ্রী ইঙ্গিত করছে। মীরার গা ঘিনঘিন করে উঠল।
এক ছুটে এসে রোহনের গায়ের সাথে সংকুচিত হয়ে দাঁড়ালো। রোহন ভ্রু উঁচিয়ে মীরার দিকে তাকিয়ে জানতে চাইল কি হয়েছে। তারপর মীরার দৃষ্টি অনুসরণ করে সামনে তাকাতে সেও ছেলেগুলোকে দেখতে পেল। রোহন এক হাতে মীরার কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিল। আকস্মিক ঘটনায় মীরা হতভম্ব হয়ে গেল। সাথে সাথেই রোহন মীরার কপালে একটা স্পর্শ চমকে দিল। মীরা বিস্মিত, নির্বাক, লজ্জায় কান গরম হয়ে উঠেছে। নিজেকে সামলে নিয়ে চোখ পাকিয়ে বলল, ইস, কি হচ্ছেটা কি এত এত লোকের সামনে? ইউ ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট ইট। আমি সবাইকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, ইটস মাই প্রপার্টি। দিস টেরিটরি বিলংস টু মি। রোহনের চোখে মুখে তীব্র অধিকারবোধ, এর সাথে রয়েছে মীরার প্রতি অগাধ ভালোবাসার বহিঃপ্রকাশ। মীরা তাকিয়ে দেখল ততক্ষণে ছেলেগুলো ওর দিক থেকে নজর ফিরিয়ে খানিকটা দূরে গিয়ে দাঁড়িয়েছে। সবুজে ছাওয়া ঘাস, পাতাবাহার, লতাবাহার ইত্যাদি বাঁধানো পথ, চত্বরের মাঝখানে বিশাল উঁচু কালচে গোলাকার স্তম্ভ। ১৯৮৭ সালে স্বাধীনতা যুদ্ধে নিহতদের স্মরণে তৈরি হয়েছে বাতাসে লোক। বৃষ্টি থেকে রক্ষা কিংবা বিশ্রাম নেওয়ার জন্য কিছু ছাউনি রয়েছে। বাগানের একপাশে দাঁড়ালেই দেখতে পাওয়া যায় টয় ট্রেন। এই টয় ট্রেনে ওঠার প্রধান আকর্ষণ হচ্ছে এর মধ্যে চেপে বাতাসে লুপ পার হওয়া। ছোট্ট খেলনা রেলগাড়িটা যখন ঝিকঝিক করে হুইসেল বাজিয়ে সবুজ ঘাসে মোড়া নানা রঙের ফুলের বাগানের চক্রাকারে ঘুরতে ঘুরতে এগিয়ে আসবে, দাঁড়াবে, আবার পাক খেয়ে চলে যাবে, তখন মন্ত্রমুগ্ধের মতো চেয়ে থাকা ছাড়া উপায় নেই। লুপের বাইরে একটু নিচের দিকে নেমে পাওয়া গেল নানান ধরনের রেস্টুরেন্ট। একটা রেস্টুরেন্টে ঢুকে তারা দুপুরের খাবার সেরে নিল। বাতাসিয়া লুপ এবং আশেপাশের সাইট সিইং যখন তারা হোটেলে ফিরে এলো তখন দুপুর ৩টা। রুমে ঢুকে বেডে শরীর এড়িয়ে দিল মীরা। রোহন সোজা ওয়াশরুমে ঢুকে গেল। ১০ মিনিট পর বেরিয়ে এসে বলল, বেশি সময় নেই, সব প্যাকিং করে নাও, আমাদের বেরোতে হবে। মীরা অবাক হয়ে বলল, মাত্রই তো ফিরলাম, এখন আবার কোথায় যাব, তাও সবকিছু প্যাকিং করে? রোহনের মুখে দুষ্টুমি মাখানো হাসি। মীরা এবার বিভ্রান্ত হয়। সকালবেলায় নাম না জানা পাখিদের কলকাকলিতে ঘুম ভেঙে যায় মীরার। হালকা চোখ পিটপিট করে চাইতে দেখে পাশে রোহন ওপর হয়ে ঘুমিয়ে আছে। আহা, মানুষটা ঘুমন্ত চেহারায় কি যেন একটা মায়া। মীরা আলতো করে ছুঁয়ে দেয় রোহনের চোখের পাতা, ঠোঁট, চিবুক। হোমস্টের কাছের জানালা ভেদ করে এক মুঠো নরম রোদ এসে পড়েছে মেঝের ওপর। একটু ভালোভাবে কান পাততে শোনা যাচ্ছে খাদের কিনারায় ঝর্ণার কলকল ধ্বনি। মন এক অন্যরকম ভালো লাগায় আচ্ছন্ন হয়ে আছে। রোহনের লোমশ বুকে মাথা ঠেকিয়ে তার শরীরের নিজস্ব গন্ধটা নাকে টেনে নেয় সে। ভেজা ঠোঁটজোড়া আলতো করে ছুঁয়ে যায় রোহনের গলার ভাঁজে। প্রত্যুত্তরে তাকে জড়িয়ে ধরা হাতের বাঁধনটুকু আরো শক্ত করে রোহন। সুতীব্র অধিকারবোধে মীরার কমনীয় কোমরে রোহনের গ্রিপ যেন আরেকটু নিবিড় হয়ে আসে, যেন তাকে বুঝিয়ে দিচ্ছে এ জীবনে মীরার তার প্রায়োরিটি। তার আগে কেউ ছিল না, তার পরেও কেউ থাকবে না। রোহন কিছু সময়ের জন্য সজাগ হয়ে আবারও তলিয়ে যায় ঘুমের জগতে। নরম উষ্ণ শয্যা ত্যাগ করে মীরা কাঠের মেঝেতে পা রাখে। আর সাথে সাথেই তার সারা শরীর তীব্র শীতে শিরশির করে ওঠে। আচ্ছা, এ ভোর সকালে তগদার তাপমাত্রা কত হতে পারে? কাল রাতে ঘুমানোর আগে দেখেছিল 10 ডিগ্রি সেলসিয়াস। এখন কি বেড়েছে নাকি কমেছে? মীরা বিছানার পাশ থেকে মোটা একটা শাল জড়িয়ে নেয় শরীরে। রোহনকে ঘুমন্ত অবস্থায় রেখেই সে পা টিপে টিপে বাইরে বারান্দায় এসে দাঁড়ালো। চারদিকে তখন কেবল ভোরের সূচনা। আড়মোড়া ভেঙে জেগে উঠেছে স্নিগ্ধ চা বাগান। পূর্বাকাশে সূর্যের লালিমা ছড়িয়ে পড়েছে। একটু পরেই আকাশের বিশাল ক্যানভাসে মাথা তুলে দাঁড়ালো কাঞ্চনজঙ্ঘা। সূর্যের রোশনি চূড়াতে পড়তে যেন হীরকখণ্ডের মতো জ্বলজ্বল করে ওঠে পুরো উত্তরের আকাশ জুড়ে। মেঘের ওপর থেকে যেন কাঞ্চনজঙ্ঘা মাথা বের করে রেখেছে। বারান্দার চারিপাশে এসে জমা হয়েছে খণ্ড খণ্ড তুলোর মতো মেঘ। মীরার গা ছুঁয়ে সেগুলো তাকে সিক্ত করে যাচ্ছে। একটা হিমশীতল হাওয়া যেন এসে মীরার পুরো সত্তাকে নাড়িয়ে দিয়ে গেল। এত সুন্দর কেন হয় পাহাড়ের রূপ? ওই কাঞ্চনজঙ্ঘার পড়তে পড়তে কি হীরকচন্দ্র রাখা হয়েছে, যার আলোকছটায় উদ্ভাসিত হচ্ছে পুরো হিমালয়। ঠান্ডা বাতাস মীরার শরীরে কাঁপন ধরিয়ে দিচ্ছে এই ঠান্ডাতেও। তাই মীরা ঠায় দাঁড়িয়ে রইল। হঠাৎ পেছন থেকে একটা অভ্যস্ত হাত মীরার শরীরটাকে চাদরের মাঝে নিজের শরীরের সাথে জড়িয়ে নিল। একটু পেয়ে মীরা ছোট আদরে বিড়াল ছানার মতো গুটিয়ে গেল ওই হাতের বাঁধনে।
রোহন সদ্য ঘুম থেকে ওঠা ভারী গলায় বলল, এটা কিন্তু ঠিক হলো না মিরু। তুমি আমাকে ছাড়াই সকালে প্রথম কাঞ্চনজঙ্ঘা দেখে ফেললে। আমাকে ডাকলে কি হতো? মীরা হেসে রোহনের দুহাত জড়িয়ে ধরে। রোহন টুপ করে মীরার ডান গালে একটা চুমু খায়, তারপর বাম গালেও। শিরশির করে ওঠে মীরা। তাগদা কথাটি এসেছে একটি লেপচা শব্দ তুগদা থেকে, যার আক্ষরিক অর্থ কুয়াশা। এ নামের কারণ প্রায়ই এই সমগ্র জায়গাটি কুয়াশাচ্ছন্ন থাকে। দার্জিলিং থেকে ২৮ কিলোমিটার দূরে ৪,০০০ ফুট উচ্চতায় এক শান্ত, সুন্দর, চা বাগান ও জঙ্গল ঘেরা জনপদ তাগদা। কুয়াশামাখা পাকটন্ডি, পাখিদের কলতান, ঘন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটা পথ, একাধিক পাহাড়ি ঝর্ণার অবিরত বয়ে চলার আওয়াজ তাগদার ইউএসপি। ১৯এর দশকের গোড়ার দিকে ব্রিটিশ মিলিটারি ক্যান্টনমেন্ট গড়ে ওঠে তাগদায়। এ সময় বেশ কিছু সিনিয়র অফিসাররা এ জায়গা পরিদর্শনে আসতেন প্রায়শই। এরই ফলস্বরূপ এখানে প্রায় ৪০-এর কাছাকাছি ব্রিটিশ বাংলো গড়ে ওঠে। এগুলোর সবই অন্তঃসজ্জা একদম ব্রিটিশ ধাঁচের এবং একই রুচিসম্পন্ন। এরপর ইংরেজরা যখন এদেশ ত্যাগ করে তখন এই বাংলোগুলি নিলাম হয়, যার মধ্যে বেশিরভাগই এখন হেরিটেজ বাংলো বা হোমস্টে হিসেবে বহু স্থানীয় মানুষের জীবিকা অর্জনের উৎস। বেশ কিছু স্কুলও রয়েছে এই বাংলোগুলিতে। এমন একটি হোমস্টেতে উঠেছে মীরা এবং রোহন। কাল সন্ধ্যার মুখে তারা এসে উঠেছে এখানে। এটা দার্জিলিংয়ের অন্যতম অফবিট ডেস্টিনেশন। এখানে তেমন মানুষের আনাগোনা নেই। চারিদিকে যতদূর চোখ যায় শুধু সবুজ, বিভিন্ন ঘর ফেরতা পাখির কথোপকথন, আর সবচেয়ে মনে রাখার মতো সারাক্ষণ একটি অদৃশ্য ঝর্ণার আওয়াজ। এই ধ্বনি মূর্ছনা মাতাল করল নিমিষে। সকাল ৯টায় তাদের রুমে ব্রেকফাস্ট দেওয়া হলো। ব্রেকফাস্ট করে তারা বেরিয়ে পড়ল আশেপাশের দর্শনীয় স্থানগুলোতে একটু ট্যুর মারতে। পারতপক্ষে তকদার এদিকে প্রচুর ঘোরাঘুরি জায়গা, কিন্তু জনমানুষের নজর এড়িয়ে। দার্জিলিংয়ের সবচেয়ে সুন্দর পাহাড়ি ঢালে সুবিন্যস্ত চা বাগান রংলিওর চা বাগান এখানেই। এই চা বাগানের শোভা সামনে থেকে না দেখলে বিশ্বাস করা মুশকিল। মনে হয় যেন শিল্পী খুব যত্ন করে তার তুলি টানে এঁকে দিয়েছেন এই সুন্দরী পাহাড়ি রাজকন্যাকে। এছাড়া গেলে রামরিং, তিস্তা ভ্যালি প্রভৃতি চা বাগানগুলিও এখানে। নানা পাখি ডাকে ও রূপে শোভায় এ যেন এক মায়াবী পরিবেশ। আর এখন মার্চ মাস হওয়ায় চা বাগানের চারিদিকে সবুজের ছড়াছড়ি। কেননা ডিসেম্বর মার্চ চা পাতা তোলা হয় না। রংলিয়েট চা বাগান থেকে আর একটু নিচের দিকে ২ কিলোমিটার নামলেই গিলে ভঞ্জং বাজার ক্রসিন ভিউ পয়েন্ট। এখান থেকে দাঁড়িয়ে কালিম্পং, দূরপিন, টাইগার হিল, রাম্বি খোলা প্রভৃতি জায়গাগুলি দেখা যায়। এ দৃশ্য এক কথায় অনবদ্য। এছাড়া তাগদা বাজার থেকে ৬ মাইল যেতে হয়েছে তাগদা অর্কিড সেন্টার। রং বেরঙের অর্কিড দেখে মুগ্ধতার রেশ বয়ে গেল অনেকক্ষণ। হোমস্টেতে ফেরার পথে গাড়ি থামিয়ে একটা ইউরোপীয় স্টাইল কটেজের সামনে নামল। পাহাড়ের পাথরে পথে রোহনের হাত ধরে সাবধানে সামনে এগিয়ে যাচ্ছে মীরা। পেছন থেকে এক কিন্নর নারী কণ্ঠের ডাকে থেমে গেল তারা। পেছনে ফিরে দেখতে পেল তৃষা ডাকছে ওদের। তৃষা ছিল রোহনের ব্যাচমেট। এগিয়ে গিয়ে হাসি মুখে জিজ্ঞেস করল রোহন, কিরে, কি খবর তোর? আমার খবর তো ভালোই। তা হানিমুনে বুঝি? হ্যাঁ, সেরকমই কিছুটা। এবার মেয়েটি মীরার দিকে তাকিয়ে বলল, হাই নীরা, তুমি আমায় চিনবে না, কিন্তু আমি তোমায় অনেক আগে থেকেই চিনি। আমি রোহনের ফ্রেন্ড তৃষা। মীরা কিছুটা ইতস্ত করে উঠল। মেয়েটা তাকে নীরা বলে ডাকছে কেন? শোনো নীরা, তোমার বিয়েতে আসতে পারিনি ঠিকই, কিন্তু তোমার এই প্রতিদেবের প্রেম হাবুডুবু খাওয়ার ইতিহাস কিন্তু ঠিকই জানি। বলে জোরে জোরে হাসতে লাগলো তৃষা। রোহন একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ওর নাম নীরা নয় তৃষা, ওর নাম মীরা। তৃষা সন্দিহান চোখে তাকায় রোহনের দিকে, তারপর একটা ঝাড়ি মেরে বলে, ইয়ার কি মারছিস নাকি? এতদিন ধরে না জানলাম ওর নাম নীরা, এখন মীরা হয়ে গেল কিভাবে? এটাই তো ভুল হয়েছিল রে তৃষা। এই এক নামের জন্যই তো যত গণ্ডগোল। মীরা বিস্ময়ের সপ্তম আকাশ থেকে পড়ে। এসব কি বলছে ওরা? বেলা ৩টা। তগদার আকাশে সূর্য হেলে এসেছে অনেকটাই। রাস্তা পেরিয়ে তিস্তা নদীর পাশে এসে দাঁড়ায় ওরা ৪ জন। রোহন, মীরা, তৃষার হাজবেন্ড অমিত। বিবাহিত জীবনে ২ বছর পূর্তি উপলক্ষে তারা এই দুজনও একটা মিনি হানিমুনে এসেছে। কুলকুল ধ্বনিতে শ্রান্ত নীলজল বয়ে যাচ্ছে, আর পাশে তারা উচ্ছ্বসিত বাক্যলাভে মজে। কিন্তু মীরা কিছুতেই সেদিকে মনোযোগ দিতে পারছে না।
তার দৃষ্টি তখন অসীম নীল আকাশের পানে। ভেবে চলেছে একটু আগের তৃষার বলা কথাগুলো, তার আর রোহনের বিয়েতে যে কোনো একটা গড়বড় রয়েছে তা সে ভালো করেই বুঝতে পারছে। এই যে ভাবিজি, কি এত ভাবছ? তৃষার ডাকে চমকে সেদিকে তাকায় মীরা। পাশের তিনজোড়া চোখে দৃষ্টি তখন তার ওপর। মীরা অপ্রস্তুত হাসে। রোহন তখন হালকা করে তার একটা হাত জড়িয়ে নিয়ে বলে, তুমি ঠিক আছো? শরীর খারাপ লাগছে? মীরা দুপাশে মাথা নাড়িয়ে বোঝায় সে ঠিক আছে। তারপর আস্তে করে বলে, আচ্ছা আপু, ওই সময় তুমি কি যেন বলছিলে আমার নাম নিয়ে? মীরার প্রশ্ন শুনে ফিক করে হাসে তৃষা। তারপর বলে, ও, তাহলে এই ব্যাপার, এটা নিয়ে ভাবছো তুমি? তারপর আবার রোহনের দিকে তাকিয়ে বলে, এই, তুইও কি কিছু জানাসনি? রোহন হালকা করে বলল, জানানোটা এত প্রয়োজন মনে করিনি। তুই কি কিছুই জানাসনি ওকে? তুই যে ওকে আরো 3 বছর আগে থেকে চিনিস। এবার মীরার আক্কেল গুরুম হওয়ার পালা। বলে কি, 3 বছর? মানে রোহন আগে থেকে মীরাকে চিনত? মীরার মনের ভেতর একসাথে হাজারটা রং মশাল জ্বলে উঠল। রোহন ওকে আগে থেকেই ভালোবাসত। তবে তবে নীরার জন্য বিয়ের প্রস্তাব পাঠিয়েছিল কেন? তৃষা আবারও বলা শুরু করে, ধন্যী ছেলে তুই, মায়েরি। আরে মীরা, শোনো না, তোমরা যেবার ভার্সিটি ফার্স্ট ইয়ারে ভর্তি হলে তখন আমরা মাস্টার্সে, তা ক্লাসে কেউ বেশি একটা যায় না। একদিন কি হলো, ডিপার্টমেন্ট থেকে জরুরি তলব, যেতে হবে। তো আমরা সবগুলো সেদিন জড়ো হলাম ডিপার্টমেন্টের সামনে। সবাই নিজেদের মধ্যে আড্ডায় ব্যস্ত। সেদিন আবার ছিল তোমাদের নবীনবরণ অনুষ্ঠান। তৃষার কথার মাঝে রোহনের মন এই পাহাড়ে আবহ ছেড়ে চলে গেল আজ থেকে প্রায় 3 বছর আগের ভরা বসন্তের রৌদ্রোজ্জ্বল দিনে। ঘড়ির কাঁটা তখন বেলা 11টা ছুঁই ছুঁই। ইউনিভার্সিটির অডিটোরিয়াম থেকে ভেসে আসছে মৃদু কোলাহল। সূর্যের আগুনিয়া তাপ যেন ঝলছে দিচ্ছে চারিপাশ। এমন সময়ই এক হাতে শাড়ি সামলে তাড়াহুড়ো করে অডিটোরিয়ামের সামনে এসে দাঁড়ালো এক নারী মূর্তি। আরেক হাতে পার্সটা শক্ত করে ধরে কপালের ঘাম মুছে নিল, আর সাথে পাতলা আঙ্গুলগুলো কপালের ঘামে লেপ্টে থাকা চুলগুলোকে আস্তে করে কানের পেছনে গুজে দিল। কালো শাড়িতে গায়ের ফর্সা রংটা যেন দ্যুতি ছড়াচ্ছে। লম্বা কালো চুলগুলো বেনি করে ঘাড়ের একপাশে ফেলে রাখা। কালো কাজলে হরিণীর চোখের অধিকারী সে মেয়েটিকে জাস্ট হা হয়ে দেখে যাচ্ছিল রোহন। ফুস করে নিঃশ্বাস ফেলে হাত ঘড়িতে সময় দেখে নিয়ে অডিটোরিয়ামে ঢুকে গিয়েছিল মেয়েটি। সে মেয়েটি ছিল মীরা। তারপর অজস্রবার ক্যাম্পাসে, ক্যান্টিনে, ভার্সিটির সামনে মীরার সঙ্গে দেখা হতো রোহনের। কিন্তু কখনোই আই কন্ট্যাক্ট হয়নি। কখন যে এই চুপচাপ শান্ত মেয়েটিকে ভালোবেসে ফেলেছিল সে, গড নোজ। তৃষার কথায় নিজের ভাবনা থেকে বাস্তবে ফিরে এলো রোহন। আরে জানো না তো মীরা, যে ছেলে কিনা দরকার ছাড়া কোনোদিন পারতপক্ষে ক্যাম্পাসের পা দিত না, তোমায় দেখার পর তো ক্লাস ছাড়া এমনিতে এসে বসে থাকতো, আর আমরা সবাই হাসাহাসি করতাম এটা নিয়ে। তখনই কেউ একজন বলল যে তোমার নাম নাকি নীরা। কেউ তোমাদের ভুল ইনফরমেশন দিয়েছিল আপু, সেটাই তো দেখছি। তা রোহন তোমায় এসব কিছুই বলেনি? সন্দিগ্ধ কণ্ঠে জিজ্ঞেস করে তৃষা। এবার মীরা কটমটে চোখে দাঁত চিবিয়ে চিবিয়ে কোনো মতে বলে, না, আমাকে কেউ কোনো কথা জানানোর প্রয়োজন মনে করে না। মীরার কথা শুনে এক হাতে মাথা চুলকিয়ে একটা ক্যাবলামার্কা হাসি দেয় রোহন। আজ তার কপালে যে কি আছে কে জানে। পাহাড় বড় রহস্যময়। একটু আগে ঝকঝকে রোদ ছিল, হঠাৎ চতুর্দিক কেমন যেন অন্ধকার হয়ে গেল। অতর্কিতেই যেন এক বিপদের সংকেত নিয়ে হাজির হলো কালো মেঘের দল। হু হু করে বইতে লাগলো হিমশীতল হাওয়া। তখন দুপুর গড়িয়ে গেছে। তৃষাদের থেকে বিদায় নিয়ে ওরা আবারও গাড়িতে উঠে বসল। গন্তব্য ওদের হোমস্টে। এই আবহাওয়ায় বাইরে থাকা বিপজ্জনক। পাহাড়ি রাস্তায় দক্ষ হাতে ড্রাইভার গাড়ি এগিয়ে নিয়ে যেতে লাগল। চারিদিকের সবুজের সমারোহ আর মেঘের কুয়াশা আর কখনো রোদ মনো চোখকে বড়ই আরাম দিচ্ছিল ওদের। তারা যেন ভেসে যাচ্ছিল উতল হাওয়ায়। কিন্তু মীরার মুখ তখনও বেজার, মনে চলেছে সন্দেহের দোলাচল। মীরার দৃষ্টি আকর্ষণ করতে রোহন খো খো করে গলার আওয়াজ করল। মীরা ওর দিকে না ঘুরিয়ে সরু চোখে তাকালো। রোহন একটু বোকা বোকা হেসে বলল, ওরম তাকিও না, আমি ক্যাবলা হয়ে যাই আমার চোখের ভাষা হারিয়ে। মীরা চোখ রাঙিয়ে কেটে কেটে বলল, দাঁড়াও না, তোমার ক্যাবলা হওয়া বের করছি আমি। রোহন একটা ফাঁকা ঢোক গিলে বিড়বিড় করল, আবহাওয়া সত্যি বড় খারাপ।
ওরা রুমে পৌঁছানোর আগে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেল। ঠান্ডায় হাড়ে হাড়ে কাঁপন ধরিয়ে দিচ্ছে। কোনো মতে রুমে পৌঁছে রোহনের কলার চেপে ধরল মীরা। বিছানায় ফেলে দিয়ে বলল, বলো, কি লুকোচ্ছ এতদিন ধরে আমার থেকে? মীরার দুহাতে আঁকড়ে ধরে ওকে উল্টো বিছানায় ঠেসে দিল রোহন। ওর চোখ দুটো দপ করে জ্বলে উঠল। হিসিয়ে বলল, হ্যাঁ, লুকিয়েছি আমি তোমার থেকে অনেক কিছু, অ্যান্ড আই নেভার রিগ্রেট ইট। তুমি কি আজ আমায় অন্তত সবটা বলবে? প্লিজ, আজকে অন্তত কথা ঘুরিও না তুমি। মীরার গলায় মুখ ডুবিয়ে একটা লম্বা শ্বাস টেনে নেয় রোহন। তারপর ভারী গলায় বলে, কেউ একজন আমায় জানিয়েছিল তোমার নাম নীরা। এরপর থেকে আমি তোমার প্রতিটা স্টেপস ফলো করতাম। কিন্তু মীরা এবং নীরা ওয়ার্ড দুটো কাছাকাছি হয় তোমার নাম নিয়ে আমি তেমন মাথা ঘামাইনি। বিয়ের আগে আমি লাস্ট তোমায় দেখেছিলাম ইউনিভার্সিটির রিইউনিয়ন অনুষ্ঠানে। সেখানেও তুমি একটা কালো শাড়ি পরে গিয়েছিলে। অ্যান্ড ট্রাস্ট মি, আই মিসড এ হার্টবিট। মীরা এবার ওকে ঠেলে সরিয়ে দিয়ে বিছানায় পা গুটিয়ে বসল। গায়ে কম্বল জড়িয়ে নিয়ে বলল, তারপর? তারপর আর কি? বন্ধুরা বলল প্রপোজ করে দে। আমি ভাবলাম, ধুল, প্রপোজ করলে যদি রিজেক্ট করে দেয়, তাই সরাসরি বাড়িতে বিয়ের প্রস্তাব দেওয়াটাই শ্রেয়। যেহেতু আমি জানতাম তোমার নাম নীরা, তাই অবভিয়াসলি নীরার জন্যই প্রস্তাবটা নিয়ে যাওয়া হয়েছিল। রোহনের কথা শুনে মীরার মুখ জাস্ট হা হয়ে গেল। এত কিছু! ওর মুখের ভঙ্গি লক্ষ্য করে আবারও বলল রোহন, আরে, এখনো তো এত অবাক হলে চলবে নাকি? পিকচার তো এভে বাকি হে। আমি তো জানতাম না এত কিছু। তোমাদের বাড়িতে মেয়ে দেখতে যায় মা আর মামা। আমি তাদের জানিয়েছিলাম যে তুমি অনার্স থার্ড ইয়ারে পড়ো। কিন্তু মামা এসে জানায় যে আমি ভুল জানি, অর্থাৎ মেয়ে অনার্স থার্ড ইয়ারে না, ফাইনাল ইয়ারে পড়ে। তারপর আমি বললাম, মেয়ের ছবি দেখাও তো একটু। অ্যান্ড বিলিভ মি, নীরার ছবি দেখে আমি 1000 ভোল্টের শক খাই। তুমি ভাবতে পারছো, ওরা মেয়েকে পছন্দ করে আশীর্বাদ করে এসেছে। এখন আমি যদি বলি যে আমি বিয়েটা করব না, আমার মা হয়তো কিছু ভুজুং ভাজুং দিয়ে বিয়েটা ভেঙে দেবে। কিন্তু তোমার বাবাকে কি করে যদি বলি আমি আপনার বড় মেয়েকে না, আপনার ছোট মেয়েকে বিয়ে করতে চাই, নিশ্চয়ই উনি ড্যাং ড্যাং করে বিয়ে দিতে রাজি হবেন না। মীরার তখন আর কিছু বলার নেই। এক নাম বিভ্রান্তির জন্য এত কিছু! ও মাই গড! এবার মীরা চোখ সরু করে বলল, তাই তুমি নীরাকে কিডন্যাপ করার প্ল্যান করলে? অনেকটা সেই রকমই। কেননা রিজু নীরাকে অনেক বোঝানোর পরও নীরা এই বিয়েতে রাজি হয়েছিল। তুমি হয়তো জানো না, রিজু আমাদের অফিসে চাকরি করে। ওই প্রথম আমাকে ওদের রিলেশনের ব্যাপারে জানিয়ে বলে যে বিয়েটা যেন আমি ভেঙে দেই। কিন্তু ওই যে বললাম, নীরার সাথে বিয়ে তো ভেঙে দিতেই পারি, কিন্তু পরে তো তোমার বাবা তোমার সাথে আর বিয়েটা আমার দেবেন না। তাই সব দিক বিবেচনা করে নীরাকে কিডন্যাপিংটাই সবকিছুর সমাধান ছিল। মীরা দোহাতে মাথার চুল খামচে ধরে বিছানায় শটান হয়ে শুয়ে পড়ল। মুখ থেকে না চাইতেও একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। বিভ্রান্তের মতো শুধু এটাই বিড়বিড় করে যাচ্ছে, ও মাই গড, ও মাই গড! এতটা ক্রিমিনাল মাইন্ডের তুমি? রোহন তার 32 পাটি হাত বের করে একটা ক্লোজ আপ হাসি দিয়ে বলল, তোমার মতো ডেঞ্জারাস সুন্দরীকে তুলতে হলে একটু ক্রিমিনালি তো করতেই হয় বেবস। ব্ল্যাক সফট শিফন জর্জের শাড়ি, বর্ডারে ভারী সিকোয়েন্সের কাজগুলো শাড়িটিকে করে তুলেছে আরও সুন্দর। সাথে ব্ল্যাক সিকোয়েন্সের ডিপ নেক ব্লাউজ, কানে ভারী কোন্দনের কাজ করা ঝুমকা। তবে এটাই ছিল রোহনের সারপ্রাইজ। কাল দুপুরে মার্কেট থেকে এগুলোই কিনেছিল ও। রোহনের পছন্দ আছে মানতেই হবে। ফ্রেশ হয়ে এসে শাড়িটা গায়ে জড়িয়ে নিল মীরা, আর সাথে রোহনের পছন্দের পারফিউমটাও গায়ে মাখতে ভুলল না। পুরো রুম জুড়ে ছোট ছোট মোমবাতি জ্বালানো, সাথে আছে পাহাড়ি বনফুলের মাতাল করা গন্ধ। খোলা জানালা দিয়ে বৃষ্টির ছাট এসে ঢুকেছে ঘরে। হালকা বাতাসে জানালার পর্দাগুলো দুলছে। মোমের আলোয় মীরাকে লাগছে কোনো কল্পলোকের অপসরীর মতো। মুখের মৃদু হাসি আর সপ্রশংস দৃষ্টি দিয়ে রোহন বুঝিয়ে দিল তার ভালো লাগা। মীরা লাজুক হেসে দৃষ্টি অবনত করে। তার অন্তরাত্মায় ক্রমাগত ধূপকানি বৃদ্ধি পাচ্ছে। রোহনের এই অন্তর্ভেদে দৃষ্টি যেন শুছে নিচ্ছে তার ভেতরটুকু অবধি। রোহন মৃদু হেসে এক হাতে মীরার কোমর পেঁচিয়ে ধরল। তারপর হেঁটে চলে এলো জানালার কাছে। বৃষ্টির বেগ তখন কমে এসেছে। বাইরে থেকে আসা মৃদু বাতাসে কেঁপে কেঁপে উঠছে ওরা দুজনে। রোহন হালকা হাতে
মীরার পিঠের উপর ছড়িয়ে থাকা কালো সর্পিল চুলগুলোকে ঘাড়ের একপাশে এনে রাখল। তারপর ঠোঁট ছোঁয়ালো ওর উন্মুক্ত পিঠে। বৃষ্টি ভেজা বুনো হাওয়াটা প্রাণ ভরে টেনে নিয়ে বলল, মীরা, ব্যাপার কি? লাস্ট নাইট অফ হানিমুন বলে কথা। ইট শুড বি স্পেশাল। হালকা হাসির দমকে একটু সরে গেল মীরা। ওর দিকে এগিয়ে এসে একটু ঘনিষ্ঠ হলো রোহন। তারপর কানের কাছে ফিসফিসিয়ে বলল, আই অ্যাম অল ইয়োর্স। তোমার তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা তোমার সংসার, সেই শুরু থেকেই। এটা হলো আমার মীরার সংসার। বাই দ্য ওয়ে, তুমি কবে আমায় এত ভালোবাসলে? রোহনের মুখে মিটিমিটি হাসি। মীরা কোনো উত্তর না দিয়ে মুখ লুকালো তাল বলিষ্ঠ বুকে। থাকুক না কিছু অজানা, অন্তরালে ভালোবাসাটা থাক। সমাপ্ত।